এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। দুদিকে ঘন কাশবন আর তার মাঝখান দিয়ে একটা পথ। পিচঢালা সে পথের ধারে ফুটে থাকা থোকা থোকা সাদা কাশফুল আর নীল আকাশে ভেসে বেড়ানো শুভ্র মেঘই জানান দিচ্ছে প্রকৃতিতে শরৎ এসেছে। এ পথে একা একা হেঁটে যাচ্ছে একটা ছেলে, 25-26 বছরের এক সুদর্শন যুবক। পরনে নীল রঙের পাঞ্জাবি আর সাদা প্যান্ট, কাঁধ থেকে ঝুলছে একটা পাটের ব্যাগ। ব্যাগটাতে কি আছে কেউই জানে না, অবশ্য অমন একটা পুরনো ধাঁচের ব্যাগের ভিতরে কি থাকতে পারে আন্দাজ করাই যায়। তাই সে ব্যাপারে কারো বিশেষ আগ্রহ নেই। সে হেঁটে চলেছে একা একা। ভাদ্র মাসের গরম, বেলা 11:30টায় এমন রোদ উঠেছে বলার মতো না। আজ ভার্সিটিতে ক্লাস নেই, সেটা আগে জানতো না অনন্যা। শুধু শুধু এসে ঘুরে যেতে হচ্ছে ভেবেই মেজাজটা চরম খারাপ হয়ে যাচ্ছে ওর। আর সেই কখন থেকে দাঁড়িয়ে আছে, অথচ একটা রিকশাও নেই। রিকশা কেন, রিকশাওয়ালার টিকিটাও পাত্তা নেই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ ওর চোখে পড়ল একা ছেলেকে। রাস্তার ওপর পাশের ফুটপাত ধরে একা একা হেঁটে চলেছে। ওকে দেখেই হঠাৎ নিজের ভেতরে কেমন যেন একটা আগ্রহ বোধ করলো অনন্যা। ছেলেটাকে সে চেনে, তাদের এলাকাতেই থাকে। ওদের বাড়ি ঠিক 2টা বাড়ির সামনে একটা বিল্ডিংয়ে। 6 তলা সে দালানের ঠিক কোন ফ্ল্যাটে থাকে সেটা অবশ্য ওর জানা নেই, কারণ ছেলেটার মুখ পরিচিত হলেও তার নাম দাম সম্পর্কে সে তেমন কিছুই জানে না। কখনো তো কথা বলার সুযোগই হয়নি। ভাবতে ভাবতেই দেখে ছেলেটা ওকে ক্রস করে চলে যাচ্ছে। হঠাৎ কি এক যেন একটা মনে হলো ওর। দ্রুত রাস্তা পার হয়ে ছেলেটার পেছন পিছন হাঁটতে লাগলো। উদ্দেশ্য ছেলেটার সাথে কথা বলা, তবে সেটা নিরিবিলিতে। আশেপাশের এমন কোলাহলে কথা বলা যাবে না কোনোভাবেই, তাই আপাতত ওকে ফলো করছে। ফাঁকা কোনো জায়গাতে একা এলেই ডেকে দেবে ওকে। এই ভার্সিটি এরিয়াতেই প্রথম ওই ছেলেটাকে দেখেছিল অনন্যা। সেদিনও সে পাঞ্জাবিতেই পরেছিল, রংটা ছিল হলুদ। তার ফর্সা বর্ণে শরীরের রংটা ফুটে উঠেছিল দারুণভাবে। দূর থেকে ওকে দেখেই হিমু ভক্ত অনন্যা মুহূর্তেই তার নামকরণ করে ফেলেছিল হিমালয় হিমু। অবিকল সেই রকম কাঁধে ঝোলা ব্যাগ, হলুদ পাঞ্জাবি, সত্যি ওকে হিমুর মতোই লাগছিল। তবে হিমুর সাথে ওর পার্থক্যটা ওর চোখে পড়ে, আর সেটা হলো স্যান্ডেল পরিহিত 2টি পা। হিমু তো কখনো স্যান্ডেল পরতো না, খালি পায়ে হেঁটে বেড়াতো ঢাকার অলিগলি। এরপর আরও কয়েকবার দেখেছে বিভিন্ন জায়গায়, শপিং মল, লাইব্রেরি, সিনেমা হলের সামনে, অলিগলি, রাস্তায় বেশ কবার ওর দেখা হয়েছিল হিমুর সাথে। তবে সে সময় হলুদ পাঞ্জাবিতে নিজেকে আবৃত করতো না, এক এক সময়ে এক এক রঙের পাঞ্জাবি পরতো। অনন্যার ধারণা ছেলেটা কোনো কাজ বাজ করে না, নয়তো এভাবে হেঁটে বেড়াবে কেন। সব সময় সে হেঁটে বেড়ায় একা একা। এই যে শুনছেন, এই নীল পাঞ্জাবি। ফাঁকা জায়গা দেখে ডাক দিল অনন্যা। প্রায় সঙ্গে সঙ্গেই ফিরে তাকালো ছেলেটা। তার ফর্সা মুখ, আয়ত চোখ, খুব ছোট ছোট করে চাটা চাপদাড়ি আর বেশ বড় বড় চুলের সাজানো বিন্যাস দেখে অন্যরকম এক অনুভূতি জাগলো অনন্যার প্রাণ জুড়ে। ছেলেটা সত্যিই সত্যিই সুদর্শন। সে কোনো ভনিতা কিংবা অস্বস্তির আস্তরণে পড়ল না। সহজ গলায় জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? আমাকে কেন ডাকছেন? অনন্যা কিছুটা অবাক হলো। সে ভেবেছিল ছেলেটা ডাক শুনে প্রথমে এদিক ওদিক তাকিয়ে নিশ্চিত হবার চেষ্টা করবে তাকেই ডাকা হয়েছে কিনা, তারপর হ্যাবলাকান্তের মতো করে বলবে, জি আমাকে ডাকছিলেন। কিন্তু ছেলেটা তেমন কিছুই না করে সরাসরি জিজ্ঞেস করো তাকে কেন ডাকা হয়েছে। অনন্যা দ্রুত হেঁটে কথা বলার জন্য তার খুব কাছে চলে গেল, কিন্তু কথা বলতে গিয়ে রাজ্যের জড়তা এসে ভিড় করলো মুখ বিভরে। আমতা আমতা করে বলল, না সমস্যা না, আমি আসলে মানে আপনার নামটা বলা যাবে? ধ্রুব। ভ্রুজোড়া কুঁচকে এলো ছেলেটার। অনন্যা ঠিক কী বলবে ভেবে পায় না, বলে, শুধু ধ্রুব, আর কিছু না? না, কেন বলুন তো? প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল ও। আবারও কথা আটকেই যেতে লাগলো মুখের কাছে। না মানে তেমন কিছু না, আমি শুধু আপনার সাথে পরিচিত হতে চাইছিলাম। ঠিক আছে, চলুন কথা বলি। বলেই হাঁটতে শুরু করলো ধ্রুব নামের ছেলেটি। ওর এমন ভনিতাহীন সহজ ব্যবহারে বেশ অবাক হলো অনন্যা। ও ছেলেটার সাথে পরিচিত হতে চায় যে ভেবে কেন যেন একটু অবাক হলো না সে। কোনো ভনিতা ছাড়াই বলল, চলুন কথা বলি। আচ্ছা, কথা বলতে এসে কোনো ট্র্যাপে পড়ে গেল না তো ও? ছেলেটা ছিনতাইকারী কিংবা মলম পার্টির লোক নয় তো?
কথা বলতে চেয়েছে বলে কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবে না তো? তবুও ছেলেটার সাথে কথা বলার সুযোগটা কেন যেন মিস করতে চাইছে না সে। কেমন যেন চুম্বকীয় আকর্ষণ কাজ করছে ছেলেটার প্রতি। দৌড়ে গিয়ে ধ্রুবর পাশাপাশি হাঁটা শুরু করলো। ছেলেটা ওর দিকে একবার তাকিয়ে আবারও নিজের মতো কাজে মন দিল। আচ্ছা, আপনি কি করেন? মানে পড়ালেখা করছেন না চাকরি বাকরি? কিছুই করি না, ভবঘুরে। ভবঘুরে কথাটা বেশ মনে ধরল ওর। একই সঙ্গে ছেলেটার সম্পর্কে জানার প্রতি আগ্রহটা যেন আরও একগুণ বেড়ে গেল। জানতে চাইল, ভবঘুরে কেন? পড়ালেখা না হয় না করেন, কিন্তু তাই বলে চাকরি বাকরি কিছু করবেন না কেন? চাকরি ছাড়া এই দুর্মূল্যের বাজারে চলেন কি করে? নাকি এখনও বেকার? চাকরির প্রয়োজন নেই, ওসবে আমার আগ্রহ নেই। হাঁটতে হাঁটতে জবাব দিল ধ্রুব। অনন্যা বেশ আগ্রহী হয়ে বলল, আপনার বুঝি অনেক টাকা, তাই বুঝি চাকরি করার প্রয়োজন হয় না? কথাটা শুনে একটু হাসলো ছেলেটা। ও সে হাসি খেয়াল করে বুঝলো ছেলেটার উপরের পাটির ডান সাইডের প্রিমানল দাঁতটা বাঁকা, তাতে যেন ওর হাসিটা অন্যরকম সুন্দর দেখাচ্ছে। ছেলেটা হাসি থামিয়ে বলল, তেমন কিছু না। পৃথিবীতে বেঁচে থাকতে টাকার প্রয়োজন, সেটা সবারই দরকার। তবে ধরাবাঁধা চাকরি বা ব্যবসা করার চাপ নেয়া আমার পছন্দ না, তাই ভবঘুরে জীবনযাপন করি আমি। ধ্রুবের ফিলোসফি মার্কা কথা শুনে অনন্যা বেশ বুঝলো ও আসলে কি করে ওকে জানতে দিতে চাচ্ছে না। যদি না চায় তবে এড়িয়ে যাওয়াই ভালো, তাই বলল, আপনি কি কথা বলতে বিরক্ত হচ্ছেন? কেন যেন আমাকে একটা প্রশ্ন করলেন না? আমি হঠাৎ কেন পরিচিত হতে চাইছিলাম সেটাও তো জানতে চাইলেন না। ছেলেটা আবারও হাসলো। অনন্যা আর চোখে তাকিয়ে তার মুগ্ধময় হাসিটা দেখলো। ধ্রুব হাসতে হাসতেই বলল, আমি আপনার সম্পর্কে জানি, তাই নতুন করে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করিনি। কথাটা কানে আসতেই যেন পিলে চমকে উঠল ওর। ছেলেটা ওর সম্পর্কে জানে কিভাবে? আতকে উঠে বলল, কিভাবে চেনেন? আপনি কি আমার পিছে লোক? আপনি ভয় পাচ্ছেন নাকি? দেখুন, ভয় পাবেন না। আমি আপনাদের এলাকায় ভাড়া থাকি, সেখানেই দেখেছি আপনাকে। আপনার নাম অনন্যা, ভার্সিটিতে পড়েন। ছেলেটা বুঝলো কি করে ওকে ভয় পেতে শুরু করেছে? ইএসপি পাওয়ার টাওয়ার আছে নাকি? নাকি কোনো গোয়েন্দা গুপ্তচর ওকে কিডন্যাপ করে নিয়ে যাবে না তো? ভাবতেই গা হাত পা ঠান্ডা হতে শুরু করলো ওর। নিজে নিজেই বিপদের মুখে ঝাঁপ দিল না তো ও? ওকে দাঁড়িয়ে থেকে ভয় পেতে শুরু দেখে বেশ মজা পেল ধ্রুব। হাসি হাসি মুখে বলল, আমাকে কিডন্যাপার ভাবার কোনো কারণ নেই। যদি তাই হতাম তবে এতক্ষণে ক্লোরোফর্ম দিয়ে কাজ সেরে ফেলতাম। অযথা পরিচয়ের ঝক্কিতে যেতাম না। ধ্রুবের এবারকার কথায় আরও চমকে উঠল অনন্যা। ছেলেটা তো ওকে প্রতি পদে পদে চমকে দিচ্ছে। ও ওর মনের কথা ধরে ফেলেছে কি করে? কারো মন পড়ে ফেলার ক্ষমতা আছে নাকি? মগজ ধোলাই করতে পারে? লোকটা কি ম্যাজিশিয়ান? ও আতকে উঠে বলল, আপনি আমার মনের কথা বুঝলেন কি করে? মন পড়তে পারেন নাকি? আপনার ইউএসপি পাওয়ার আছে? ছেলেটা আবারও হাসলো। ওর দিকে তাকিয়ে বলল, এই সামান্য কথাটা বুঝতে ইএসপি পাওয়ারের দরকার হয় না। সূক্ষ্মভাবে চিন্তা করলে বোঝা যায় আপনি অপরিচিত একটা লোকের সঙ্গে কথা বলতে এলেন, তার সম্পর্কে জানতে চাইলেন। লোকটা নির্দ্বিধায় আপনাকে সবকিছু বলে দিচ্ছে। এটা কি আপনার কাছে সন্দেহজনক নয়? নিজের বোকামিটা বেশ বুঝতে পারল অনন্যা। এভাবে ছেলেটার সাথে কথা বলতে আসা ওর একদমই উচিত হয়নি। ছেলেটা নির্ঘাত ওর সম্পর্কে উল্টাপাল্টা কিছু ভাবছে। ধ্যাত ভেবেই মন খারাপ করে বলল, সরি, আপনার সময় নষ্ট করলাম। আমি আসছি। বলেই হাত দিয়ে পাশ দিয়ে চলতে থাকা একটা রিকশাকে থামালো। চটপট রিকশায় উঠে গেল জায়গা ছেড়ে। অনন্যার এভাবে চলে যাওয়াটা প্রত্যাশা করেনি ধ্রুব। মেয়েটা বড় অদ্ভুত, এলো কথা বলল আর চলে গেল। যাগ্গে, অত ভেবে ওর লাভ কি? ভেবেই আবারও হাঁটায় মনোযোগ দিল ধ্রুব। অনন্যাকে এত দ্রুত বাসায় ফিরতে দেখে অবাক হলেন ওর মা মিসেস জোহরা বেগম। ফ্ল্যাটের দরজা বন্ধ করতে করতে বললেন, কি রে, আজ এত তাড়াতাড়ি ফিরে এলি যে? ক্লাস ছিল না আজ? অনন্যা কাঁধের প্যাকটা সোফার উপর ছুঁড়ে দিয়ে বলল, না, ক্লাস হয়নি। বলেই ডাইনিং টেবিল থেকে জগ তুলে মুখের ওপর রেখে পানি খেতে শুরু করলো। জোহরা বেগম বিরক্ত হয়ে বললেন, ক্লাস হয়নি ভালো কথা, কিন্তু জগে মুখ লাগিয়ে পানি খাস কেন? গ্লাসগুলো চোখে পড়ে না? সেই কথার পাত্তা দিল না বলে মনে হলো না। বাম হাত দিয়ে মুখে লেগে থাকা পানিটুকু মুছে ফেলে হেলতে দুলতে নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকতেই হঠাৎ কানিজের কল। কানিজ অনন্যার ছোটবেলার বান্ধবী।
বলা যায় কলিজার দোস্ত। ও কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে বিছানার উপর রাখলো আর নিজে গেল কাবার্ডের কাছে গোসল করতে ঢোকার জন্য জামা কাপড় নিতে। ফোনের ওপাশ থেকে ভেসে এলো কানিজের গলা। অনু, তুই কি আজ ভার্সিটি এসেছিলি? ক্লাস হয়েছিল কোনোটা? ও জামা কাপড় গাড়ে ঝুলিয়ে এগিয়ে এলো ফোনের কাছে, বলল, ক্লাস হয়নি, শুধু শুধু গিয়ে ঘুরে এসেছি। আচ্ছা তুই এলি না কেন? আমি একা একা ঘুরে এলাম। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রে, সরি। বেশ কিউট করে বলল কানিজ। অনন্যা অভিমান করে বলল, রাখ তোর সরি। তুই নেই দেখে আমার যে কি খারাপ লাগলো। একা একা ভার্সিটিতে যেতে ভালো লাগে বল? বললাম তো সরি, রাগ করিস না প্লিজ। অনন্যা অস্পষ্ট স্বরে হুম বলতেই ও আবারও বলল, বিকেলে বেরোবি? চল না, ফুচকা খেয়ে আসি, আমিই খাওয়াবো, যাবি? না রে, আজ আর বেরোবো না। তার চেয়ে এক কাজ কর না, তুই আমার বাড়ি চলে আয়, দুজনে মিলে জমি আড্ডা হবে। মাকে বলে রাখি তোর ফেভারিট আলু পাকোড়া বানাতে। আন্টির হাতের পাকোড়া? ওহ, দারুণ জমবে কিন্তু। এই শোন, আন্টিকে বলে দে আমি আসছি। ওকে। কানিজের উচ্ছ্বাস দেখে মুচকি হাসে অনন্যা। ফোন রেখে দিয়ে মায়ের কাছে গিয়ে ওর আসার কথাটা জানিয়ে দেয়। তারপর হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে গোসল সারার জন্য। সোফার উপর শুয়ে একটা ম্যাগাজিন পড়ছিল ধ্রুব। ম্যাগাজিনটা আমেরিকার একটা সামরিক সংস্থা থেকে প্রকাশিত। সেখানেই একটা জায়গায় অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র সম্পর্কে আর্টিকেল পড়ছিল। তখন হঠাৎ সামনে থাকা টি টেবিলে চায়ের কাপ রাখার শব্দ হলো। ও চোখ না তুলেই বলল, দুপুরে খেয়েছো করিম চাচা? করিম পাশে দাঁড়িয়ে থেকে জানালো, জি, আপনি তো আইলেন না। আমি খাইয়া লইছি। রাতে কি খাইবেন? মুরগির মাংস আর ডাল রাঁধুনি? সে তুমি যা ভালো বোঝো। বলেই করিমের দিকে তাকিয়ে মুচকি হাসলো ধ্রুব। করিম হাসি মুখে সায় জানিয়ে চলে যেতে উদ্যত হলেই আবার জিজ্ঞাসা করলো, চাচা একটু দেখো তো কয়টা বাজে। করিম পাশের ঘরের দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকালো। সময় দেখে নিয়ে ধ্রুবর দিকে তাকিয়ে বললেন, 4:10। আইজ আর বাইরে যাইবেন না? ও কাপে চুমুক দিতে দিতে কি যেন ভাবলো, তারপর বলল, 4:30টার দিকে বেরোবো, ফিরতে ফিরতে 9টা-10টা বাজবে। সেটা শুনে করিম মাথা নাড়াতে নাড়াতে বলল, আমি বুঝি না এতক্ষণ বাইরে হাইটা হাইটা আপনি কি করেন? সারাদিন খালি হাঁটেন আর হাঁটেন, কেউ তো বাড়িতে আয় না। আর আপনিও কারো বাড়িতে যান না, একলা একলা রাস্তা দিয়ে হাইটা হাইটা কি মজা পান আপনি? বলতে বলতেই রান্নাঘরের দিকে চলে গেলেন উনি। ধ্রুব চায়ের কাপে আরেকটা চুমুক বসিয়ে রহস্যময় ভঙ্গিতে হাসলো। ম্যাগাজিন তুলে আবারও মনোযোগ দিল সেখানে। কফির কাপ হাতে নিয়ে বাড়ির ছাদে পায়চারি করছে অনন্যা। পাশেই একটা পিলারের উপর পা ঝুলিয়ে বসে আছে কানিজ। কিছুক্ষণ আগেই ওদের বাড়িতে এসেছে ও। ওর কোলের উপর অনন্যার মায়ের বানানো পাকোড়ার প্লেট। ও একটা পাকোড়া মুখে দিতে দিতে বিশেষজ্ঞ ওদের মতো করে বলল, তার মানে 6তলার ওই ছেলেটার সাথে কথা বলেছিলি তুই, তাই তো? ছেলেটার নাম ধ্রুব, বেশ অদ্ভুত টাইপের। অদ্ভুত কেন? না, ঠিক অদ্ভুত না, একটু অন্যরকম। তার মধ্যে হিমু হিমু একটা ভাব আছে। জানিস, কোনো কারণ ছাড়া একা একা হেঁটে বেড়ায়। কথাবার্তার ভঙ্গিও ওই একই রকম। ওর কথা শুনে বিরক্ত হয় কানিজ। এই মেয়েটা যে কি না সবসময় গল্পের কাল্পনিক চরিত্রগুলোকে বাস্তবে খুঁজে বের করার চেষ্টা করে। আরে বাবা, যেটা কাল্পনিক সেটা তো কল্পনাতেই থাকে, বাস্তবে খুঁজে কি লাভ? মুখ বেঁকিয়ে বলে, অনু, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। ছেলেটার সম্বন্ধে কিছুই জানিস না তুই, শুধু নামটা, তাতেই ওকে হিমু বানিয়ে দিলি। এই জন্যই বলি এত বই পড়িস না। আজ পর্যন্ত যত বই পড়েছিস সব চরিত্রকে বাস্তবে খোঁজার চেষ্টা করেছিস। ফেলুদা, রবিনহুড, টেনিদা, ক্যাবলা, দিলু, রাশেদ, দীপু, তপু থেকে শুরু করে শুভ্র, মিসির আলী, হিমু পর্যন্ত কোন ক্যারেক্টারটাকে তুই বাদ রেখেছিস বলবি? প্লিজ অফ যা দোস্ত, আর মাতামাতি করিস না। অনন্যা কেমন যেন চোখ করে তাকায় ওর দিকে। ওকে বোঝানোর চেষ্টা করে বলে, তুই আমার কথা ঠিক বুঝতে পারিস না কানিজ। আগে যেগুলো করেছি সেটা বাড়াবাড়ি ছিল মানছি, কিন্তু এবারে সত্যি বলছি, ছেলেটা একদম হিমুর মতো। হ্যাঁ, কিছু পার্থক্য আছে, সেটা তো ব্যক্তি স্বাতন্ত্র্যের বৈশিষ্ট্য। তুই ছেলেটাকে একবার ভালো করে দেখ, কথা বল, তারপর বলিস ও কীরকম। ও কথা শেষ করার আগেই কানিজ দু হাত তুলে মাফ চাওয়ার ভঙ্গিতে বলে, হয়েছে বাপ, তুই বলেছিস তাতেই হয়েছে। আমার আর স্বাদ জাগেনি ওই হিমু মার্কা ছেলের সাথে কথা বলার।
কানিজের কথায় মনে মনে রাগ করে অনন্যা। কাপ হাতে পুরো ছাদময় পায়চারি করতে থাকে। হঠাৎ বাড়ির সামনে রাস্তার দিকে তাকাতে চোখ আটকে যায় ওর। 6 তলা বিল্ডিং থেকে ধ্রুব বেরোচ্ছে। এখন ওর পরনে একটা অফ হোয়াইট রঙের পাঞ্জাবি ও বিল্ডিং থেকে বেরিয়ে হাঁটা লাগলো সামনের দিকে। হাঁটতে হাঁটতে হাইওয়েতে উঠে বাম হাতের দিকে চলে গেল। ছাদ থেকে যতক্ষণ পর্যন্ত ওকে দেখা গেল ঠিক ততক্ষণ পর্যন্ত অনন্যা সেদিকেই এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মুগ্ধময় দৃষ্টি পর্যবেক্ষণ করলো ছেলেটার প্রত্যেক পা ফেলার ভঙ্গি, হেঁটে যাওয়ার সুশৃঙ্খল কলা কৌশল, আর বুকের ভেতর ছড়িয়ে গেল একরাশ মুগ্ধতার ছোঁয়া। ওকে এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো কানিজ। কোলের প্লেটটা পিলারের ওপর রেখে ঝাঁপ দিয়ে নিচে নামলো। নিজের জামা কাপড় ঝাড়তে ঝাড়তে বলল, কি রে, অমন হাবার মতো দাঁড়িয়ে আছিস কেন? সেই কথার জবাব দিল না অনন্যা। তা দেখে কানিজ ওর কাছে এসে হাত ধরে ঝাঁকালো। আবে ওই। ঝাঁকি খেয়ে হুঁশ এলো ওর। থতমত খেয়ে বলল, আবার হ্যাঁ বল। তুই অমন হা করে কি দেখছিলি? কই কিছু না তো, বাসায় চল। বলেই এক প্রকার জোর করে ওকে টেনে নিয়ে ছাদ থেকে নেমে আসে অনন্যা। কানিজ বোকার মতো তাকিয়ে বোঝার চেষ্টা করে ওর মনের ভেতর কি চলছে, কিন্তু ঠিক বুঝতে পারে না কি যে হলো এই পাগলির। প্রায় আধ ঘন্টা ধরে সিনেমা হলের সামনে ঘোরাফেরা করছে ধ্রুব, তবুও কাঙ্ক্ষিত ব্যক্তিটার পাত্তা নেই। এর মধ্যে বেশ কয়েকবার হলের ভেতরেও গিয়ে চেক করে এসেছে, কিন্তু সেখানেও কাউকে পায়নি। তাই আবারও হলের বাইরের দিকে এসে ঘোরাফেরা করছে। বেশ কিছুক্ষণ পায়চারি করার পর হলের সামনের চায়ের দোকানটা এসে বসলো ও। 1 কাপ মালাই চা অর্ডার করে চেয়ে রইল হলের মেইন গেটের দিকে। চায়ের কাপে চুমুক দিতে দিতে আলাপ জমানোর চেষ্টা করলো চাওয়ালার সাথে, কিন্তু কথা বলে তেমন কিছুই হলো না। লোকটা কিছুই জানে না। সন্ধ্যা নামার আগ পর্যন্ত ওখানেই অপেক্ষা করলো ধ্রুব, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে হাঁটা লাগালো অন্যদিকে। পরদিন সকালে ভার্সিটি যাবার জন্য বেরোলো অনন্যা। গেট দিয়ে বের হতেই চোখে পড়ল ধ্রুবকে। ও এই মাত্র বিল্ডিং থেকে বেরিয়েছে। ওকে দেখেই মনটা আনন্দে আত্মহারা হয়ে উঠল ওর। যাক, আরেকবার কথা বলা যাবে। ধ্রুব অবশ্য ওকে দেখেনি, তাই এতক্ষণেও অনেকটা দূরে এগিয়ে গেছে। ও যখন হাইওয়েতে উঠতে যাবে ঠিক তখনই ওকে ডাক দিয়ে বসলো অনন্যা। এই যে ধ্রুব সাহেব, একটু দাঁড়াবেন? ডাক শুনে থেমে গেল ধ্রুব। মাথা ঘুরিয়ে একবার ওকে দেখে দাঁড়িয়ে পড়ল। সুযোগ বুঝে অনন্যাও প্রায় ছুটে ওর কাছে এসে উপস্থিত হলো। হাঁপাতে হাঁপাতে বলল, এত সকাল সকাল কোথায় যাচ্ছেন? প্রশ্ন শুনে সামান্য হাসলো ধ্রুব। বলল, যাদের কাজ থাকে না তাদের কাছে সকালে কি আর বিকেলে কি, এক সময় বেরোলেই হয়। ও, তা কোনো নির্দিষ্ট জায়গায় যাচ্ছেন নাকি এমনি হাঁটাহাঁটি? যাই দেখি কোথায় যাওয়া যায়। অনন্যা বেশ বুঝলো ও কোথায় যাচ্ছে সেটা নিয়ে ঘেটে লাভ নেই, কারণ ছেলেটা সেটা বলতে চাচ্ছে না। নাহলে দুবার প্রশ্ন করার পরও এমনভাবে এড়িয়ে যাওয়া বেমানান। হয় সত্যিটা তার কাজের কোনো ঠিক নেই, নয়তো যেখানে যাবে সেটা সম্বন্ধে বলতে চাচ্ছে না। ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো ওর কাছে। আচ্ছা, ধ্রুব কেন যেন ওকে একবারও বলো না আপনি কেমন আছেন অথবা কোথায় যাচ্ছেন। ছেলেটা এমন কেন? ন্যূনতম ভদ্রতাও নেই। একটা মেয়ে যেছে যেছে কথা বলতে আসছে, তার সাথে ভালো মন্দ কোনো কথাও বলবে না, এটা কেমন কথা? ভাবতে ভাবতে ধ্রুব হঠাৎ বলে উঠল, ভার্সিটি যাওয়ার ইচ্ছে নেই নাকি? আমার সাথে হাঁটছেন যে। কথাটা শুনতেই অবাক হলো অনন্যা। ও যে ভার্সিটিতে যাচ্ছে সেটা এই ছেলেটাকে কে বলল? অবাক হয়ে জানতে চাইল, আমি যে ভার্সিটি যাচ্ছি সেটা আপনাকে কে বললো? এটা জানলেন কি করে? এবার বেশ শব্দ করে হেসে হাসলো ধ্রুব। অনন্যা বোকার মতো চেয়ে থেকে সে হাসি প্রত্যক্ষ করলো। প্রিমোলার দাঁতটা বাঁকা থাকলে বুঝি সবার হাসি এমন সুন্দর লাগে? ধ্রুব হাসতে হাসতে বলল, আপনি যে রোজ সকালে ভার্সিটি যান সেটা কিন্তু আমি জানি। আবার ওর অবাক হওয়ার পালা। এই খবরটাও সে অবগত। ভাবতে এসে আবারও বলল, আমি যে প্রশ্নটা করলাম সেটার উত্তর তো দিলেন না। ভার্সিটিতে যাবেন না, হেঁটে বেড়াচ্ছেন যে। হেঁটে বেড়ালে কি অসুবিধা? বিরক্ত হচ্ছেন? ধ্রুব আবারও হাসলো, তবে এবার অন্যদিকে তাকিয়ে হাসি থামিয়ে বলল, সমস্যা হবে কেন? সরকারি রাস্তায় যে কেউই হাঁটতে পারে, আমার তাতে অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই। আর হলেও বা আপনি মানবেন কেন? আপনারও তো অধিকার আছে। তাহলে একসাথে হাঁটি, কি বলেন? হাঁটুন, কিন্তু শেষে ভার্সিটি যেতে না পারলে তার জন্য আমি দায়ী নই। সে কথায় একগাল হাসলো অনন্যা। সামনের দিকে তাকিয়ে হাসতে হাসতেই বলল, সমস্যা নেই, মাঝে মাঝে দু একটা ক্লাস মিস দিলে তেমন কিছু হয় না। আর আমি ক্লাস মিস দিবও না, হাঁটতে হাঁটতে ভার্সিটি অবধি যাব। কিন্তু আমি তো ওই রাস্তায় যাব না। তাহলে
যত দূর যাবেন তত দূরেই যাব, তারপর রিক্সা নিয়ে নেব, ব্যাস। এই কথা শোনার পর আর কিছু বলার থাকে না ধ্রুবের। তবে ও কোনোভাবেই চাচ্ছে না অনন্যা ওর সাথে যাক। হাঁটাহাঁটি করার সময় পাশে কেউ থাকলে সেটা খারাপ লাগে না, বরং এনজয় করা যায়। কিন্তু কাজের কোনো জায়গা যাওয়ার সময় কাউকে সাথে নেওয়া অবশ্যই ঝামেলাদায়ক এবং সেটা সমস্যার। কিন্তু অনন্যার কথা শুনে মনে হচ্ছে না ওর সাথে শেষ অবধি যাবে। আবার এটাও মনে হচ্ছে না যে ওকে মাঝপথে রেখে ভার্সিটি চলে যাবে, কারণ ও যে কোনো জরুরি কাজে যাচ্ছে ব্যাপারটা তো আর ও জানে না। ভাবছে উদ্দেশ্যহীন ঘোরাফেরা হতেও পারে, ভার্সিটি ক্লাস ছেড়ে উদ্দেশ্যহীন ঘোরাফেরার প্রতি আগ্রহী হয়ে গেল, তখন তো পিছে লেগে যাবে ওর। উঠতি বয়সের মেয়েদের তো এমন কত শত আগ্রহী দেখা যায়। আসলে ধ্রুব যেটা ভাবছিল সেই একই কথা অনন্যাও চিন্তা করছিল। ও বাড়ি থেকে বেরিয়েছিল ঠিক ভার্সিটি যাবার জন্য, কিন্তু ধ্রুবকে দেখার পর মন থেকে সে চিন্তা বেরিয়ে গেছে। এখন ভাবনা হচ্ছে কোন একটা কজ দেখিয়ে ধ্রুবর সাথে হেঁটে বেড়ানো, ওর সাথে ভাব জমানো। মাঝে মাঝে এমন উদ্দেশ্যহীন হতে ভালোই তো লাগে, কিন্তু সে তো চিন্তা সফল হলো না ওর। ধ্রুব একটু দূরে এগোতে জানিয়ে দিল যে ওখান থেকে ওর পথ ভিন্ন, ও এখন অন্য রাস্তায় হাঁটবে। আর যেদিকে যাচ্ছে সেদিক দিয়ে অনন্যা তার ভার্সিটি যেতে পারবে না, তাই বাধ্য হয়েই ধ্রুবর সঙ্গ ত্যাগ করতে হলো ওকে। ব্যাপারটা নিয়ে ভীষণ মন খারাপ হলো ওর, এভাবে সাত ছাড়া করলো ওকে। ও যে ধ্রুবর সাথে ভাব জমানোর চেষ্টা করেছে, ব্যাপারটা কি ও বুঝলো না? মনটা এভাবে ভেঙে দিতে পারলো? মন খারাপ করে ভার্সিটিতে এলো অনন্যা। আজ ওর আগেই থেকে এসেছে, বসে আছে কানিজ। ওর মুড খারাপ দেখে অবাক হয়ে জানতে চাইলো ঘটনাটা কি। অনন্যা ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিল না, কারণ ঘটনা শুনলেই ও হাসতে শুরু করে দেবে, নয়তো বিরক্ত হয়ে বলবে, এত মাতামাতি কেন করছিস তুই? তারপর এক গাদা লেকচার শুনিয়ে দেবে। তবুও শেষ পর্যন্ত ওর চাপে পড়ে সমস্ত ঘটনা খুলে বলতে বাধ্য হলো সে। অবশ্য না বলেও বাকি করবে কি, কলেজের বন্ধু কোনো কথা শেয়ার না করলে পেট ফেটে মরে যাবে না? কিন্তু সবটা শুনে সত্যিই হাসাহাসি করলো কানিজ, টিটকারি মেরে বলল, এত কিছু বললি, বোঝাবার চেষ্টা করলি, তবুও তোর হিমু তোকে পাত্তাই দিল না। আসলেই তোর হিমু একটা বলদ, কিচ্ছুটি বোঝে না। কথাগুলো শুনতে একটুও ভালো লাগে না অনন্যার, বরং মনে মনে খুব খারাপ লাগে। তবে সেটা বুঝতে দিতে চাইলো না ওকে, কারণ কানিজ ব্যাপারটা ধরতে পারলে আরও বেশি করে খেপাতে শুরু করে দেবে। তাই আর রাগ দেখিয়ে বলল, হয়েছে তোর ঢং করা, এবার চল ক্লাসে যাই। দাঁড়া, আর একটু হেসে নি। না, খবরদার আর হাসবি না। বলেই বাহু ধরে টানতে টানতে নিয়ে এলো ক্লাসে। অনন্যাকে বিদায় নিয়ে খুব মনে শান্তি পেল ধ্রুব। সত্যি কথা হলো ও আসলেই অনন্যাদের ভার্সিটির দিকে যাচ্ছিল, সেখানেই ওর কাজ আছে, কিন্তু সেটা তো জানতে দিতে চায়নি ওকে, নয়তো ও ঠিকঠাক ওর ভার্সিটি অবধি চলেই আসতো। আর ওর সাথে গেলে নিশ্চয়ই এখানে কি করছে এ ব্যাপারটা সম্বন্ধে জানাই চেষ্টা করতো, সেটা অবশ্যই ওর পক্ষে ভালো হতো না। ব্রেক টাইমে ক্যান্টিনে বসে আছে অনন্যা আর কানিজ, দুজনের হাতে দুটো রোল খেতে খেতে টুকটাক গল্প হচ্ছে ওদের। হঠাৎ কথা বলতে বলতে খেয়াল হলো ক্যান্টিনের পাশেই দাঁড়িয়ে আছে দুটো পরিচিত মুখ। দুটো ছেলে পাশাপাশি দাঁড়িয়ে থেকে কথা বলছে। তাদের মধ্যে একজন ওদের ক্লাসের ছেলে, নাম সিয়াম, আর অন্যজন ধ্রুব। ওকে দেখেই অবাক হয়ে গেল অনন্যা। সকালে না বললো এদিকে আসবে না ও, তবে এখন যে ভার্সিটিতে এসে বসে আছে, ওকে মিথ্যা কেন বললো ছেলেটা? ভার্সিটিতেই যখন এলো তখন ওর সাথে এলো না কেন? ভালোই তো হতো, দুজনে গল্প করতে করতে আসতে পারতো। নাকি ধ্রুব ইচ্ছে করেই এমনটা করলো? ও কি চাইনি অনন্যা ওর সঙ্গে হেঁটে হেঁটে এতদূর আসুক? ভাবতে ভাবতে কথা শেষ হয়ে গেল ওদের। অনন্যা দেখতে পেল ধ্রুব হাসি হাসি মুখ করে সিএমের সাথে হ্যান্ডশেক করলো, তারপর হাতটা বুকে ঠেকিয়ে কি যেন বলতে বলতে বিদায় নিল ওর কাছ থেকে। ক্যান্টিনের ওপর পাশের রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে গেল। ও চলে যেতেই সিয়ামও এদিকে আসতে লাগলো, ওদেরকে ক্রস করে চলে গেল ক্লাসে। নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে দেখে ওদেরকেও উঠতে হলো। কানিজকে সাথে নিয়ে অনন্যাকেও যেতে হলো ক্লাসে। তাই ধ্রুবকে নিয়ে ভাববার অজন্য অবকাশটা আর হয়ে উঠল না। তবে ওর সাথে আবারও দেখা করার এবং কথা বলার ইচ্ছেটা মনের ভেতর চাপিয়ে রাখলো সে। সেটার প্রতি একটা আগ্রহ জন্মেছে ওর, সে আগ্রহ মেটাতেই হবে। আজও একা একা ভার্সিটিতে এসেছে অনন্যা। ও ভেবেছিল আজ কানিজ আসবে, কিন্তু শেষ পর্যন্ত ও আসলো না। ও আসবে কিনা সেটা জানার জন্য কলও করলো কয়েকবার, কিন্তু রিসিভ হলো না। তাই ভীষণ মন খারাপ হলো ওর। এমনিতেই আজ ওর মন খারাপ, তার মধ্যে কানিজ এলো না।
অবশ্য মন খারাপের কারণটা খুব গুরুতর কিছু না, ছোট্ট একটা ব্যাপার। গত দুদিন ভার্সিটিতে আসতে যেতে ধ্রুবের সাথে দেখা হয়েছিল তার, তাই মনের ভেতর সুপ্ত একটা বাসনা জেগেছিল যে আজও তার সাথে দেখা হবে, কিন্তু পুরো রাস্তায় কোথাও তার দেখা পেল না। ওদের বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েও ছিল বেশ কিছুক্ষণ, তবুও কাঙ্ক্ষিত ব্যক্তিটির পাত্তা নেই। ভেবে মন খারাপ করে ক্লাসে গেল অনন্যা। বিকেলে কানিজের বাসায় গিয়েছিল ও, সকালে কানিজের কোনো খোঁজ না পেয়ে ওর মায়ের কাছে কল দিয়েছিল। তাতেই জানতে পারলো কাল সন্ধ্যায় হঠাৎ করে জ্বর এসেছে কানিজের। খবর পেয়ে দুপুরের খাওয়ার পর ওদের বাসায় গিয়েছিল ওকে দেখতে। বেচারি একদিনে জ্বরে কাহিল হয়ে পড়েছে, চোখ মুখের জীর্ণ দশা। জ্বরের কারণে কিছুই খেতে পারছে না, ফলে শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে, চোখ মুখ ডেবে গিয়ে একদম মলিন দশা। সন্ধ্যা নামার আগ দিয়ে কানিজের বাসা থেকে বেরোলো অনন্যা। রিকশা নিয়ে একটু দূরে এগোতেই নজরে পড়ল ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া ধ্রুবকে। আশেপাশে তেমন কেউ নেই, গোধূলি বেলায় নির্জন রাস্তায় দিয়ে একা একা হেঁটে যাচ্ছে সে। এমন সুন্দর পরিবেশে তার হাঁটার সঙ্গী হলে খুব খারাপ হবে? নিশ্চয়ই না। তাই ওকে উদ্দেশ্য করে ডাক দিল, ধ্রুব সাহেব। প্রায় সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালো সে। তাকাতেই রিকশায় থাকা অনন্যাকে দেখতে পেল। ওকে তাকাতে দেখেই হাত নেড়ে ওকে থামতে ইশারা করলো অনন্যা। তারপর রিকশাটা ওর কাছে এগিয়ে আসতেই প্রশ্ন করলো, বাসায় যাচ্ছেন বুঝি? ধ্রুব এক মুহূর্ত কি যেন ভেবে মাথা নেড়ে সায় জানালো। সেটা দেখে ও হঠাৎ খুশি হয়ে উঠল, বলল, আমিও তো বাসায় যাচ্ছি, চলুন আপনাকে নামিয়ে দিই। ওর কথা শুনে অবাক হলো ধ্রুব। ও মেয়েটার খুব পরিচিত কেউ নয়, দু একদিন রাস্তায় দেখা হয়েছে, টুকটাক কথা বলেছে, তাতেই ওর সাথে এভাবে এক রিকশায় যাওয়ার আবদার করছে। ব্যাপারটা একটু কেমন হয়ে যায় না? অবশ্য ধ্রুব এই 2 দিনেই মেয়েটার ব্যবহার দেখে বেশ অবাক হয়ে গেছে। মেয়েটা যে ওর প্রতি কিঞ্চিত দুর্বল আছে, ব্যাপারটা ধরে ফেলতে একটু সময় লাগেনি ওর। কিন্তু নিজের মনের ভাবটা ঠিক প্রকাশ করলো না ধ্রুব, চুপ করে দাঁড়িয়ে থাকলো। কথাটা বলার পরপরই হুঁশ হলো অনন্যার। ও বুঝতে পারলো অতিরিক্ত এক্সাইটেডমেন্টে কি বলে ফেলেছে ও। এভাবে সরাসরি ওকে রিকশায় উঠতে বলা ঠিক হয়নি, আর তাতে ধ্রুব ওকে খুব ভালো ভাবছে না। তাই চট করে আরেকটা কাজ করে ফেললো ও। চটপট রিকশা থেকে নেমে গেল। ভাড়া চুকিয়ে দিয়ে রিকশাওয়ালা টাকা বিদায় করে দিল। ধ্রুবের দিকে তাকিয়ে বলল, চলুন এবারে হাঁটি। ধ্রুব আর কিছু না বলে মাথা নাড়িয়ে সায় জানালো। দুজনেই পাশাপাশি হাঁটতে লাগলো ফুটপাত দিয়ে। পাশাপাশি হাঁটছে ঠিকই, কিন্তু মনে মনে ভীষণ লজ্জা পাচ্ছে অনন্যা। কারণ একটু আগেও যেভাবে ধ্রুবকে রিকশাতে উঠতে বলেছে, তাতে যে ছেলেটা ওর সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা ভেবে ফেলেছে তাও নিশ্চিত। ইস, এভাবে বলা উচিত হয়নি। ভেবে লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর। ধ্রুবর সাথে অনেক কথা বলারই ইচ্ছে ছিল ওর, কিন্তু কেন যেন আর বলতে পারছে না। মুখ খুলতে গেলেই মনে না জানি আবার কি বলে বসে। লজ্জা পাওয়ার কিছু নেই। আমি আপনার কথায় কিছু মনে করিনি। একজন মানুষ আরেকজন মানুষের সাহায্য করতে চাইতেই পারে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? কথাটা কানে আসতেই অবাক হলো, চোখে ওর দিকে চেয়ে তাকালো অনন্যা। ও ঠিক সামনের দিকে তাকিয়ে হাঁটছে। ওকে তাকাতে দেখে আবার একবার ওর দিকে তাকালো ধ্রুব। মুচকি হেসে বলল, আমার দিকে তাকিয়ে হাঁটলে রাস্তার ইটের সাথে হোঁচট খেয়ে পড়বেন, আবার ফুটপাত থেকে পড়ে পা মচকেও যেতে পারে, দেখে শুনে হাঁটুন। কথাটা শুনে চমকে উঠল অনন্যা। হঠাৎ স্বপ্ন ভেঙে যাওয়ার মতো করে সামনের দিকে তাকিয়ে দেখতেই পেল ওর কয়েক কদম সামনে বড় একটা ইট পড়ে আছে। না দেখে হাঁটতে গিয়ে ওখানেই ওটার সাথে হোঁচট খেয়ে পড়ে যেত ও। আর তাতে যে ওর আঙুলের মাথা ফেটে যেত, ঝরতো, সেটার ভেবেই আটকে উঠল সে। সেটা খেয়াল করে এবার বেশ জোরেই হেসে উঠল ধ্রুব। ওর হাসির শব্দ শুনে ভাবনা সুতো কেটে গেল অনন্যার। আর চোখে ওর দিকে তাকিয়ে ওর মুগ্ধ করা হাসিটা দেখতে লাগলো। ধ্রুব হাসতে হাসতেই বলল, আপনি বড্ড বোকা। অনন্যা দারুণ লজ্জায় মাথা নামিয়ে নিল। পশ্চিম আকাশে সূর্য ডুবেছে, আর তার চারদিকে তাই লালচে আভায় ছেয়ে গেছে। নেড়ে ফেরা পাখিরা সব ঝাঁকে ঝাঁকে কুলোয় ফিরছে। সন্ধ্যার আধার আর গোধূলির সোনালি আলো পরিবেশে এক অন্যরকম আলো ছায়া সৃষ্টি করছে। মুগ্ধময় আবেশে নির্জন পথ ধরে হেঁটে চলেছে 2 তরুণ তরুণী। সুন্দর আবহাওয়ার সাথে খাপ খাইয়ে যেন প্রকৃতির তাদের তৈরি করেছে। কি সুন্দর ভঙ্গিমায় তারা পথ চলছে আর ছুঁয়ে দিচ্ছে প্রকৃতিকে।
বাড়িতে এসে হুট করে খুব খুশি হয়ে উঠল অনন্যা। বাসায় ওর ছোট মামা এসেছেন, ওর মায়ের একমাত্র ছোট ভাই লেবু মামা। বয়সে ওর চেয়ে খুব বেশি হলেও 7-8 বছরের বড় হবেন, কিন্তু কোনো চাকরি বাকরি করেন না, বেকার। অনন্যা নাড়া মারা যাওয়ার পর থেকে লেবু মামার স্থায়ী আবাসস্থল হয় ওদের বাড়ি। এখানেই বড় হয়েছেন উনি। মামার বিয়ে শাদী কোনো কিছুতেই আগ্রহ নেই, তাই বয়স হয়ে যাওয়ার পরেও তিনি বিয়ে করছেন না। এ নিয়ে অবশ্য জোহরা বেগমের চেষ্টার কোনো ত্রুটি নেই, বরং তিনি প্রচণ্ড আগ্রহ নিয়ে গত 5 বছর ধরে একটার পর একটা মেয়ে দেখেই যাচ্ছেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখনো কাউকে তার পছন্দ হয়নি। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন লেবু মামা। অনন্যাকে আসতে দেখে একগাল হাসলেন, বললেন, আরে অনু, কোথায় গিয়েছিলে তুই? আমি সেই কখন এসে বসে আছি, আয় আয় গল্প করি। এইবার গ্রামে গিয়ে কি হয়েছে জানিস? নিজের গল্পের আগ্রহী শ্রোতা পেয়ে খুব বেশি খুশি হলেন মামা। তিনি বেশ কদিন যাবৎ বাড়ি ছিলেন না, গিয়েছিলেন গ্রামের বাড়ি তাতারপুর, তার পৈতৃক নিবাস সেখানেই। প্রতি বছর একবার করে হলেও তিনি বাড়ি গিয়ে বাড়িঘর দেখে আসেন। তার প্রতিবার আসার সময় সাথে করে নিয়ে আসেন তার মজার মজার সব অভিজ্ঞতার গল্প, আর সেগুলো গভীর আগ্রহের সাথে বসে শোনে অনন্যা। রাতভর চলতে থাকে মামা ভাগ্নে সেসব গল্প। ধ্রুবর বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। সন্ধ্যার দিকে অনন্যার সাথে বাড়িতে এসেছিল একবার। বাড়িতে কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে আবারও বাইরে গিয়েছিল। আর ফিরতেই বাজলো 12:30। ডাইনিং টেবিলের এক কোণে বসে একা একা খাবার খাচ্ছে ধ্রুব। পাশে দাঁড়িয়ে আছেন করিম চাচা। ঘুমে তার চোখ ঢুলুঢুলু, তবুও ঘুমাতে না গিয়ে দাঁড়িয়ে আছেন উনি। ধ্রুব অবশ্য বার কয়েক বলেছে তাকে চলে যেতে, কিন্তু তিনি যাচ্ছেন না। উনি থাকতে ছেলেটা একা একা কষ্ট করবে, সেটা হতেই পারে না। বড্ড ভালোবাসেন এই ছেলেটাকে। তাকে কষ্ট না দেওয়ার জন্য খুব দ্রুত খাওয়া শেষ করলো ধ্রুব। টাওয়ালে হাত মুছতে মুছতে নিজের ঘরে এলো ধ্রুব। বেশ রাত হয়েছে, এখন একটু বিছানায় গা এলিয়ে দিতে হবে, তাই রোজকার নিয়ম অনুযায়ী একটা বই হাতে নিয়ে বিছানায় উঠে এলো। 2 পৃষ্ঠা পড়তেই হঠাৎ ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। ধ্রুব এক মুহূর্ত কি যেন ভাবলো, ঘড়ি দেখলো রাত 1:39। এত রাতে কে এলো ভাবতেই আবারও বেল বেজে উঠল। এবার উঠতেই হলো তাকে। দরজা খুলে যাবার আগে একবার করিম চাচার ঘরে গেল সে গভীর ঘুমে আচ্ছন্ন। তার ঘুমের যে কোনো ব্যাঘাত না ঘটে সেভাবে চুপিসারা দরজা ভিজিয়ে সরে এলো। খুবই সন্তর্পণে ফ্ল্যাটের দরজাটা খুলতেই দেখতে পেল বাহির ফাঁকা, কেউ নেই ওখানে। চিন্তায় ভাঁজ পড়ল ওর কপালে। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে একটা কথা, এত রাতে কে এলো? খানিকক্ষণ এদিক ওদিক উকিঝুঁকি করে দরজাটা আবার লাগিয়ে দিল ধ্রুব। পাশ ফিরে ঘরে ঢুকতে যেতে চোখে পড়ল দরজার নিচে কি যেন একটা রাখা, ভাঁজ করা কাগজ। সেটা দেখেই কপালের ভাঁজ সরে গেল ওর। কাঙ্ক্ষিত জিনিসটা দেখা পাওয়া গেছে ভাবতেই ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। দরজার নিচ থেকে চিরকুটটা তুলে নিয়েই হাঁটা লাগালো নিজের ঘরের দিকে। ড্রয়িং রুমে বসে দাবা খেলা চলছে মামা বাগ্নির মধ্যে, আর তার ফাঁকে ফাঁকে গত রাতের বলা অসমাপ্ত গল্পগুলোই এখনো বলে চলেছেন তিনি। হঠাৎ পাখির কলকলানির সুমধুর আওয়াজ নিয়ে ডোরবেল বেজে উঠল। অনন্যা বিরক্ত চোখে সেদিকে তাকিয়ে কাকে যেন উদ্দেশ্য করে ডাক দিল, এই বেদনা, দরজাটা খুলে দে তো। তারপর সে আবারও তার মামার দিকে তাকিয়ে বলল, না মামা, বলো। মামা আবারও শুরু করলেন, আরে বেদানা, তুই কবে এলি? বেদানাকে দরজা খুলতে দেখে হাসি হাসি মুখে প্রশ্ন করে কানিজ। ও দরজার সিটকিনিটা উপরে তুলতে তুলতে বলল, কালকে সন্ধ্যায় ট্রেনে করে আইছি। লেবু মামাও এসেছে? আমি তো তার লগে আইছি। জানেন না সে কি মজাটা হয়েছে এবার তাতারপুর গিয়া। কানিজ আগে আগে হাঁটতে থাকে আর পেছনে পেছনে বেদানা আস্তে আস্তে তার গল্প শোনাতে থাকে। 17 বছরের এক তরুণী বেদানা, অনন্যাদের বাড়ির আশ্রিতা। যদিও তার আসল নাম জয়তুন্নেসা, কিন্তু অনন্যার দাদি নাম মানে জোহরা বেগমের শাশুড়ির নাম জয়তুন্নেসা হওয়ায় তাকে এই নামে ডাকা হয় না। ও হলো লেবু মামার আবিষ্কার। বছর কয়েক আগে রেল স্টেশন থেকে ওকে নিয়ে এসেছিলেন মামা। তখন বাড়িতে সে কি হুলস্থুল কাণ্ড। অন্যার বাবা ভয়ঙ্কর জন্ডিস, ওর তখন HSC চলছে। জোহরা বেগম কোনো দিক যাবেন, কোনো স্কুল পাচ্ছেন না। তখনই এই বেদানা বিবির আগমন। ও যখন এই বাড়িতে আসে তখন বাড়িতে বেদানার ছড়াছড়ি। যে রোগী দেখতে আসে সেই কেন যেন এই বেদানা নিয়ে আসে। এত বেদানা দেখতে দেখতে অনেকটা হাসির ছলেই অনন্যা ওর নামকরণ করে বেদানা। ব্যাস সেই থেকেই চলছে। সারপ্রাইজ লেবু মামা। আচমকা কানিজকে দেখে বেশ অবাক হয় অনন্যা। কালই না ওর জ্বর এসেছিল। মামা ভ্রুকুটি করে কেমন যেন একটা হাসি দিয়ে বলল,
আরে কোনাসি বেগম, কি খবর? কোনাচি বেগম ডাকটা শুনেই মুখ কালো করে ফেলল কানিজ। মুখ গোমরা করে বলল, খবর তো ভালো, কিন্তু তুমি আমাকে কঞ্চি বেগম বলে কেন ডাকো লেবু মামা? ঠিক যে কারণে তুই আমায় লেবু মামা বলে ডাকে। ভেঙচিয়ে কথাটা বলেই হঠাৎ ধমকে উঠলেন উনি। এই তোকে বলেছি না আমাকে তুই লেবু মামা বলে ডাকবি না? আমার নাম কি লেবু নাকি? হ্যাঁ। ধমক খেয়ে চুপসে গেল কানিজ। ওর গোমরা মুখ দেখে অনন্যা ওর হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে দিল। ও সোফায় বসতে বসতে বলল, কিন্তু মামা, আমার নাম তো কঞ্চি নয়, কানিস, কানিস ফাতেমা, আর তোমার নাম তো লেবু, তাই। চুপ। এই কে বলেছে রে আমার নাম লেবু? কে বলেছে? তুই জানিস আমার নাম কি? আমার নাম সৈয়দ লুৎফর রহমান। দেখেছিস কেমন বংশীয় নাম? এমন সুন্দর একটা নামের সাথে তোরা লেবুর মতো বিচ্ছিরি একটা শব্দ লাগাস কি করে বলবি? হঠাৎ খেপেই উঠলেন মামা। কানিজ গোবেচারা ভাবে অনন্যার মুখের দিকে তাকালো, যেন কিচ্ছুটি বোঝে না এমন ভঙ্গিতে বলল, তাহলে তোমাকে কি বলে ডাকবো লেবু মামা? আবার লেবু? বললাম না আমার নাম কি? হয় সৈয়দ মামা নয় লুৎফর মামা বলে ডাকবি, বুঝেছিস? এতক্ষণে মুখ খুলল অনন্যা। মুখ টিপে হাসতে হাসতে বলল, সৈয়দ মামা আবার একটা ডাক হলো মামা, এর চেয়ে লেবুটাই তো পারফেক্ট। এবারে অনন্যার বকা খাওয়ার পালা। মামা তো এতক্ষণ খেয়ালই করেননি যে সে সব ক্রাইমের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালটাই হচ্ছে অনন্যা। ওর দিকে তাকিয়ে রাগী চোখে বললেন, তুই চুপ থাক, তোকে তো বলতে বলতে আমি শেষ হয়ে যাচ্ছি। এত করে বলেছি আমাকে লেবু বলে ডাকবি না, তাও ডেকেই যাস। নিজে তো ডাকিস সারা দুনিয়াকেও, এটাই শিখিয়ে বেড়াস ফাজিলের চূড়ান্তে। মামার কথা শুনে এবার বেশ জোরেই হেসে উঠল অনন্যা। মামা রাগী কণ্ঠে তাকালেন, কিন্তু লাভ হলো না। সে সমস্ত রাগ উপেক্ষা করে হেসে ফেলে। অবস্থা অনুকূলে দেখে কানিজও সাহস করে উঠে এসে মামার ঠিক সামনাসামনি সোফাটায় এসে বসে। মামার এই হালকা রাগটাকে উড়িয়ে দেবার জন্যই সামনে পেতে থাকা দাবার গুটিগুলো নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে। কিছুক্ষণ সময় নিয়ে একটা চাল দিয়ে বললে, নাও হয়েছে, তুমি চাল দাও। মামা ওর দিকে তাকিয়ে একবার কঠিন দৃষ্টিতে তাকালেন। রাগটাকে ধরে রাখার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। কেন যেন উনি হাজার চেষ্টা করেও এই অসম্ভব বদমাশ মেয়ে দুটোর উপরে বেশিক্ষণ রাগ করে থাকতে পারেন না। উনি দৃষ্টি নামিয়ে পরিবর্তী চাল দিলেন। কানিজের মতলব বুঝে অনন্যাও বেদানার উদ্দেশ্যে চা অর্ডার করে মামাকে বলল, মামা বাকিটা বলবে না? শুরু করো। খেলা প্রায় শেষের দিকে। বোর্ডে কানিজের অবস্থা বেশ শোচনীয়। তার রাজা ছাড়া আর কেউ নেই অবশিষ্ট। মামাও ক্রমাগত চেক দিয়েই যাচ্ছেন। এতে অবশ্য ওর মন নেই, কারণ মনের ভেতর যদি অন্য কথা ঘুরপাক খায় তবে খেলায় মন বসে কি করে। কথাটা মামাকে বলতে চাইছে কানিজ, কিন্তু বলতে পারছে না। কিছুক্ষণ আগেই মামা যেমন রেগে গেলেন, আবার যদি রেগে যান তাই কথাটা বলবে কি না তাই ভাবছে। অবশেষে জয় হলো মনের। সংকোচ করে পাশ কাটিয়ে বলল, একটা কথা বলি মামা। কি? ভ্রুকুটি করলেন মামা। কানিজ বোর্ডের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে মামার মুখের কাছে মুখ এনে নিচু স্বরে বলল, লতিফা মামির খবর কি মামা? এবার গ্রামে গিয়ে দেখা হয়েছিল? কথাটা শুনে সূক্ষ্ম চোখে কানিজের দিকে তাকালেন তিনি। ক্ষিপ্ত ভঙ্গিতে বললেন, বেস্তিমিস লার্কি, বাসায় কিছু শিখিসনি? মামার সম্বন্ধে মানুষ এভাবে কথা বলে? তারপর অননার দিকে তাকিয়ে বললেন, এই অনু, এই তোর এই বেয়াদব বান্ধবীটা এসব কি বলছে? হ্যাঁ, লতিফা কে রে? কে এই লতিফা বানু? তাকে মামি বলে ডাকিস কেন? আমি কি তাকে বিয়ে করেছি? বিয়েই বা করবো কি করে? আমি কি তাকে চিনি? এখন শুনবেই বা কি করে মামু? তার তো এখন বিয়ে হয়ে গেছে। যখন মাখো মাখো প্রেম ছিল তখন ঠিকই চিনতে। বলেই কানিজের দিকে তাকিয়ে হেসে ফেলে। কানিজও নিজের চুপসে যাওয়া মুখ বদলে ফিক করে হেসে ফেলে। মামা যেন চরম রেগে ওঠেন, চিৎকার দিয়ে বলেন, অনু। অনন্যা হাসতে হাসতে মামার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তা বললেন না তো মামু? লতিফা বানুর সাথে দেখা হয়েছিল নাকি? কানিজ বেচারি তো জানতে চাচ্ছে, বলো না। তোদের কি ধারণা আমি লতিফা বানুর সাথে দেখা করতে গ্রামে যাই? এই তোরা জানিস না তার বিয়ে হয়ে গেছে? তার শ্বশুর বাড়ি কি ওই গ্রামে যে আমি গেলেই দেখা হয়ে যাবে? তার শ্বশুর বাড়ি কোথায় মামু? ওখান থেকে কত দূর? বেশ ঢং করে জিজ্ঞেস করে কানিজ। মামা প্রচণ্ড রাগ করে কিছু একটা বলতে যাবেন, তার আগেই ঘটনাস্থলে প্রবেশ করলেন অনন্যার বাবা জয়নাল আবেদিন। তাকে দেখে মুহূর্তের মধ্যে কোলাহলরত পরিবেশ হয়ে গেল একদম শান্ত স্থির, যেন মহাসমুদ্রের উচ্ছল কল্লোলকে কেউ জাদুর ছোঁয়ায় থামিয়ে দিয়েছে।
অফিসের কোটটাই পরা গুরুগম্ভীর মানুষটি ভারী চালে পকেটে হাত রেখে সবার দিকে তাকালেন। কানিজের দিকে তাকাতে সে হঠাৎ ভীষণ ভীত দৃষ্টিতে তাকালো। ভয়ার্ত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কখন এলে তুমি? নাস্তা দিয়েছে তোমায়? বেশ গম্ভীরতার সাথে কথা বললেন জয়নাল সাহেব। কানিজ নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু কেন যেন পারছে না। এই লোকটাকে দেখেই কেন যেন ভীষণ ভয় পায় সে। কেন পায় তা সে জানে না। ও আগের মতো করেই বলল, জি আঙ্কেল, একটু আগে এসেছি, নাস্তাও করেছি। ও আচ্ছা, তোমরা তবে থাকো, আমি অফিসে যাচ্ছি। বলে জায়গা থেকে তৎক্ষণাৎ প্রস্থান করলেন জয়নাল আবেদিন। উনি যেতেই যেন সবাই হাঁপ ছেড়ে বাঁচল। তার দরজা লাগানোর শব্দ শুনে সেদিকে উকি দিল অনন্যা। উনি যেন একেবারে বেরিয়ে গেছেন ভেবেই একটা প্রশান্তির নিঃশ্বাস বেরোলো ওর বুক চিরে। জয়নাল আবেদিন একটা বিদেশি কোম্পানির সিইও, সদা শান্তিপ্রিয় গম্ভীর একজন মানুষ। বেশ সময়ানুবর্তিত জীবন গড়ির কাটার বাধা। সকালে বাসা থেকে বেরিয়ে যান 9:30-এ আর রাতে ফিরে আসেন 10:30 স্ত্রী সন্তান, কোনো অফিসের কর্মচারী থেকে শুরু করে কাঁচা বাজারের দোকানদারদের সাথেও তার এক কথার জায়গা দুই কথা হয় না। আশ্চর্য শীতল একজন মানুষ। আসলে সৃষ্টিকর্তা কিছু মানুষকে বিশেষভাবে বিশেষ কাজের জন্য তৈরি করেছেন। কোনো বড় প্রতিষ্ঠানের সিইও টাইপ মানুষগুলো কেন যেন আচার আচরণে অন্যরকম হয়। তাদের গলায় স্থর এসির বাতাসের মতো ঠান্ডা মেজাজ এতটাই যে সেই মেজাজের সামনে দাঁড়ালে বুকের রক্ত শীতল হয়ে যায়। এই বাড়িতে সবচেয়ে বিচ্ছিন্ন মানুষ হলেন জয়নাল আবেদিন। বাড়িতে কখন কি হয় সে খবর রাখেন না তিনি, রাখার সময় পান না, রাখতে জানেন না। তিনি শুধু জানেন টাকা রোজগার করতে, এছাড়া আর কোনো কাজ নেই। লতিফা বানু তাতারপুর গ্রামেরই অধিবাসী। লেবু মামা MA পাশ করে 2 মাসের জন্য সেবার গ্রামে বেড়াতে গেলেন। সেখানে গিয়েই প্রেম হয়ে গেল লতিফা বানুর সঙ্গে। বিয়ের সিদ্ধান্ত নিলেন। অনুর মা জোহরা বেগম সানন্দে প্রস্তাব নিয়ে গেলেন, কিন্তু বাদ সাধলেন কনে পক্ষ। কি একটা পৈতৃক সম্পত্তি নিয়ে মামলার রেস ধরে তারা প্রস্তাবটা নাকচ করে দিলেন। আর এর ঠিক 2 মাসের মধ্যে লতিফা বানু অন্য আরেকজনের সাথে বিয়ে হয়ে গেল। লেবু মামা তার জীবনের প্রথম থেকে চাকরি বিরোধী, বিয়ে সংসার বিরোধী, কিন্তু কি করে যেন লতিফা বানুর জন্য নিজের মন বদলেছিলেন। শেষ অবধি সেটাও যখন টিকলো না, তখন তিনি বড়ই হতাশ হলেন। এখন তার সিদ্ধান্ত চিরকাল একা থাকার। ক্যাম্পাসে হেঁটে বেড়াচ্ছে কানিজ, অনন্যা। কথা হচ্ছে সকালের সেই ঘটনা নিয়ে। লেবু মামা কেমন করে খেপে যান সেটা নিয়ে রাগে গজরাচ্ছেন কানিজ। বলল, দেখেছিস অনু, তোর লেবু মামাটা কেমন যেন। আমি এত মিষ্টি করে ডাকি লেবু মামা বলে, অথচ কেমন করে খেপে যায়। বলে কিনা সৈয়দ মামা বলে ডাকবি। ইস, শখ কত। আরে নাম যার লেবু তারও তো ভাব কিসের। আমাকে বলে কিনা কুঞ্চি বেগম। বলি কানিস ফাতেমার নামটা কখনো খেয়াল করেছে সে? কি সুন্দর একটা নাম, শুনলেই প্রশান্তির হাওয়া লাগে গায়ে। আর আহা কানিজ, বাদ দে না। মামু তো অমনি, তোকে তো নিষেধ করেছি ওই নামে না ডাকতে। তুই লেবু না ডাকলে মামু তো তোকে কোনাচি বা ব্যাংকেছি বলে ডাকে না। কিন্তু তুই যে ডাকিস, শুধু তুই কেন, গোষ্ঠী শুদ্ধ লোক তাকে লেবু বলে ডাকে। পাড়ায় লেবু মামা বললেই এক নামে চেনে, আর আমি ডাকলেই দোষ। আমার ব্যাপারটা আলাদা। মামার তো কপাল ভালো, এখন তাকে অন্তত লেবু মামা বলে ডাকি। ছোটবেলায় যে নাম উচ্চারণ করতে না পেরে কি উদ্ভট নামে ডাকতাম, শুনলে তুই হার্ট ফিল করবি। আর কথায় আছে না, যার 9 হয় না 90ও হয় না। 9 বছর বয়সে যখন লুৎফর মামা না ডেকে ঘাড় তেরামি করে লেবু মামা বলে ডেকেছি, সেটা এখন কি আর বদলানো সম্ভব? একই কথা তো আমার ক্ষেত্রেও প্রযোজ্য। ওনাকে ছোট থেকেই লেবু মামা বলে ডাকছি, তাহলে এতদিনে ওনার ক্ষোভ যায় না কেন? এখনো খেপে যান কেন? খ্যাপার বিশেষ কারণ হচ্ছে তোর সাথে তার বনে না। যদি বনতো, কথায় কথায় তাল মিলতো, তাহলে এতটা রাগ হতো না, বুঝলি? ওর কথার প্রতি উত্তরে কানিজ আর কিছু বলল না। মামার প্রতি চাপা ক্ষোভে মুখ ঘুরিয়ে নিল। অনন্যাও আর কিছু না বলে চুপচাপ হাঁটতে থাকে। এই সুন্দরী, কোথায় যাও? আজ বুঝি ক্লাস ফাঁকি দেওয়ার ইচ্ছে? কারো বিদ্রুপে ভরা কণ্ঠ শুনে সামনে তাকালো কানিজ আর অনন্যা। দেখলো তাদের ঠিক বিপরীত দিক থেকে আসছে একটা বাজে ছেলে মেয়ের দল। 3টা ছেলে আর 2টা মেয়ে, তাদের সবাইকে ওরা চেনে। ওদের মধ্যে লিডার টাইপ যে ছেলেটা অনন্যাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, সে হলো ইফতি।
বড়লোক বাবার বকে যাওয়া সন্তান। তার বাড়িটা ঠিক অনন্যাদের বাড়ির অপোজিটেই। অবশ্য ওর সাথে কোনো পরিচয় নেই এদের বাড়ির সামনাসামনি, সেটাও তো হয়তো জানে না। না জানেই ভালো, পড়ালেখার নাম ধাম নেই। বাবার টাকার জোরে ভার্সিটিতে ভর্তি হয়েছে আর ডিস্টার্ব করে বেড়াচ্ছে উঠতি বয়সী ছেলে মেয়েদের। অবশ্য সে এতদিন এলাকায় ছিল না, শুধু এলাকায় না দেশেই ছিল না, নিউ জার্সিতে ছিল লেখাপড়ার জন্য। 6 মাস হলো দেশে ফিরেছে আর ফিরেই শুরু করেছে তার বখাটেপনা। অনন্যার অবশ্য ধারণা ইফতি লেখাপড়া ওখানে হয়নি, নয়তো আমেরিকার মতো একটা আধুনিক আরামদায়ী দেশে না থেকে এই দেশে মরতে এসেছে কোন দুঃখে। দেশপ্রেম তো অবশ্যই নয়, নিশ্চয়ই ওর চালচলনের জন্য সেখান থেকে বের করে দিয়েছে। ইফতির পাশে দাঁড়ানো যে দুটো চামচা টাইপ ছেলে দেখা যাচ্ছে তাদের একজনের নাম শানিল, অন্যজন অরুণ, আর মেয়ে দুটোর নাম শ্রেয়া মনতা। এরা সবাই বেশ ধনী পরিবারের সন্তান। অতি আদরে উৎসনে যাওয়া তারা। ভার্সিটিতে আসে অন্যদের জ্বালাতন করতে, সারাক্ষণ হাতে সিগারেট, মাঝে মাঝে যে মদ টদও খায় সেও লোকে বলে। মেয়েদের বিরক্ত আর জুনিয়র ছেলেদের সাথে অহেতুক দাপট দেখায় বলে এদের এই একটাকেও অনন্যার পছন্দ নয়। মোটামুটি বিরক্ত গলায় জবাব দিল, কোথায় যাই যাই তাতে আপনাদের কি? আমাদের কি মানে? এত সুন্দর ফুলটুসিরা রাস্তা দিয়ে একা একা হেঁটে বেড়াবে আর আমাদের কিছু হবে না? বলি, আমাদের সাথেও তো ডেটিংয়ে যেতে পারো, মজা পাবে কিন্তু। শানিলের কথা শুনে রাগে গা জ্বলে উঠল কানিজের। রাগ সংবরণ করতে না পেরে বলে ফেলল, আমাদের ঠেকা পড়েনি আপনাদের মতো ফকটিয়াদের সাথে ঘুরে সময় নষ্ট করার। অহেতুক কথা না বলে পথ ছাড়ুন। এতক্ষণে কথা বলা শ্রেয়া নামের মেয়েটা নাক সিটকানো ভাব ধরে বলল, এত ফটর ফটর করো না, ফল ভালো নাও হতে পারে। বাড়াবাড়ি না করে যা বলছি করো। অনন্যাও বেশ তেজ দেখিয়ে বলল, ফল ভালো হোক বা না হোক সেটা আমরা বুঝবো, আপনাদের বলে দিতে রাস্তা ছেড়ে নিজের কাজে যান, অহেতুক ঝামেলা। বলেই ওর হাত ধরে সামনে হাঁটা দিল কানিজ, কিন্তু তৎক্ষণাৎ পথ আটকে ধায় ওরা। ইফতি ছেলেটা ঠিক ওদের সামনে দাঁড়িয়ে বলে, এত যে তেজ দেখাচ্ছ, এখন এখান থেকে বেরোতে পারবে? রাস্তাটা আপনার বাপের নয় যে আপনি আমাদের আটকাবেন। দাঁত চিবিয়ে চিবিয়ে পাল্টা জবাব দেয় অনন্যা। ইফতি কিছু না বলে ওর দিকে আরও এক ধাপ এগিয়ে আসে। পেছন থেকে অরুণ ছেলেটা বলে উঠল, ভাই, মাল দুটা কিন্তু জোস, ফিগারটা তো। কথা শেষ করে না সে। হাত দুটো কেমন করে বাজে ইশারা করে ইফতি একবার ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুলে নিয়ে যেতে বলছিস? রাতটা জমবে ভালো। বলি অট্টহাসিতে ফেটে পড়ে শানিল। অরুণের দিকে তাকিয়ে বলে, বুদ্ধিটা কিন্তু জোস দিছিস মাম্মা। হাই ফাইভ করে নেয় অরুণ শানিল। শ্রেয়া আর মনুতা একজন আরেকজনের দিকে তাকিয়ে রাগে বিড়বিড় করে কি যেন বলতে থাকে, সম্ভবত অনন্যাদের উদ্দেশ্যেই বলছে। শয়তান দুটোর আচ্ছা শাস্তি হওয়া উচিত। ওদের কথাবার্তা শুনে বাঁকা হাসি ফুটে উঠল ইফতির মুখে। অনন্যার মুখের সামনে ঝুলতে থাকা ছোট ছোট চুলগুলো ওর কানের পিঠে গুজতে গুজতে বিচ্ছিরিভাবে স্পর্শ করে ওর কপালে আর গালে পৈশাচিক হাসি দিয়ে বলে, বুদ্ধিটা আমারও বেশ পছন্দ হয়েছে, মাইক্রোডাক নিয়ে যায় এদের। রাগে গা কাঁপতে থাকে অনন্যার, কিন্তু মুখে কিছু বলতে পারে না। ভয় আড়ষ্ট হয়ে যায় গা হাত পা। ছেলেগুলোর মতোই গতি সুবিধার না, আর এমনভাবে ঘিরে রয়েছে যে ব্যাপারটা ভালো লাগছে না। কানিজেরও একই অবস্থা। সে যে ভীষণভাবে ভীত সেটা জানে না অনন্যা, আর এখন এই পরিস্থিতিতেও ও যে ভয়ে জুবুথুবু হয়ে গেছে তা বেশ বুঝতে পারছে সে। তবুও বেশ সাহস করে বলে, এবার কিন্তু বেশি বেশি করছেন আপনারা। ভালোই বলছি, ছেড়ে দিন আমাদের ছেড়ে দিন। আকুতি করে অনন্যাও বদগুলো নিজেদের মতো করে আনন্দ লিপ্ত হয়। সিগারেট জ্বালাতে জ্বালাতে বিশ্রী হাসি দেয়। মনতা মেয়েটা ফোড়ন কেটে বললে, এতক্ষণ তো খুব তেজ দেখাচ্ছিলে, এখন কি হলো? সব হাওয়ায় টাই টাই ফুস, হা হা হা। দেখি ভাই, রাস্তা ছাড়েন তো। হঠাৎ ভিড়ের পেছন থেকে কার যেন গলা শুনতে পাওয়া যায়। এটা আবার কোন মাল? বিড়বিড় করতে করতে পেছনে ফিরল ইপ্তি। দলের বাকিরাও ফিরে তাকায়, সেই সাথে অনন্যাও কানিজু দেখতে পায় ধ্রুব আর তার সাথে সেদিনের ছেলেটা সিয়াম। ওদের দেখে কানিজ অনন্যার কানে কানে বলে, হিমু এলো নাকি হিরো হয়ে? অনন্যা ওর দিকে বিরক্ত চোখে তাকালো। সে কোনোভাবেই কোনো অবস্থাতেই ধ্রুবকে নিয়ে বদমন্তব্য রাজি নয়। শানিল ওদের দুজনের দিকে তাকিয়ে বলে, দুনিয়াতে তোদের আর রাস্তা চোখে পড়ে নাই? দেখেছিস বড় ভাইরা দাঁড়ায় আছে, তাও সাইড চাষ মানে বেয়াদব।
সিয়াম কিছু বলতে পারে না, বখাটেগুলোর খপ্পরে পড়েছে ভেবে চুপসে যায়। তবে ধ্রুবর মোটেও তেমন কিছু হয় না, সে বেশ স্বাভাবিকভাবেই বলল, সিনিয়র হলে যে রাস্তা আগলে দাঁড়িয়ে থাকতে হয় জানতাম না তো। তা বেশ, ভুল যখন হয়েছে শুধরে নিচ্ছি, কিন্তু আপনারা এখানে কি নিয়ে জটলা পাকিয়েছেন সেটা তো বুঝলাম না। বলেই অনন্যার দিকে তাকালো ও সব হয়ে জানালো, ওরা আমাদের টিচ করছে, তুলে নিয়ে যাবার হুমকি দিচ্ছে। সে কি? এত বেশ ভয়ঙ্কর ব্যাপার। ধ্রুবের আতকে ওঠা দেখে ওদের দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয় ইফতি, যেন সে নিজেকে এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম ভাবতে শুরু করেছে। অনন্যাদের কেউ বাঁচাতে আসবে না ভেবেই মূলত তার এই হাসি। ধ্রুবকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক লাগায় অরুণ, তোদের রাস্তা ছেড়েছে না? এখনো দাঁড়িয়ে আছিস কোন আক্কেলে? যা বলছি। বলেই হাত ধরতে যায় কানিজের। ইফতিও অনন্যার হাতটা টেনে ধরে। ওরা দুজনই এখনো ভয়ে কাঁপছে। শেষ পর্যন্ত ওদের ভাগ্যে কি জুটছে সেটা ভেবেই আতঙ্কিত ওরা। ধ্রুবকে দেখে মনে মনে সাহস পেয়েছিল, আশ্বাস ছিল ধ্রুব ওদের বাঁচাবে। এক মুহূর্তের জন্য তাই ভয়টা ছিল না, কিন্তু ধ্রুব কিচ্ছু করবে না জেনে নিরাশ হয়ে হলো তারা। হঠাৎ করে আবারও কথা বলে উঠল ধ্রুব, কিন্তু ভাই, ভার্সিটি এলাকায় এমন করছেন? আরে স্যার যে বলে ইফতিদের পেছনে কাকে যেন দেখতে পেল ও দৃষ্টি অনুসরণ করে বাকিরাও কৌতূহলী হয়ে তাকালো সেদিকে। আর ধ্রুব ঠিক এই সুযোগটাই কাজে লাগালো। ইফতিকে পেছন থেকে ধাক্কা দিয়ে অনন্যার পিঠে চাপড় মেরে নির্দেশ দিল, পালাও। অনন্যার এক মুহূর্ত দেরি না করলো না, কানিজের হাত ধরে চট করে দৌড় শুরু করলো। কানিজের সমান তালে ছুটতে ছুটতে একেবারে ডিপার্টমেন্টের ক্লাসে চলে গেল। ওদের ওভাবে চলে যেতে দেখে সানিল বেশ অবাক হয়ে বলল, এটা কি হলো? পালিয়ে গেল। ধ্রুব বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলতেই হঠাৎ গর্জে উঠে ইফতি, আব্বে শালা, তোকে তো। বলে ওকে মারার জন্য এগোয় সবাই। ধ্রুব চট করে একটা দুঃসাহসিক কাজ করে বসে। নিজের ডান পাটা দিয়ে সোজা প্রচণ্ড একটা লাথি মারে ইফতির দু পায়ের ফাঁকে। মুহূর্তেই ও মা গো বলে রাস্তার ওপরের দিকে ছিটকে পড়ে ইফতি। ব্যথায় কাকিয়ে উঠে বলে, মরে গেলাম গো। এইদিকে কি করতে হবে ভেবে পায় না বাকিরা। ইফতির দিকে তাকিয়ে হ্যাবলার মতো চেয়ে থাকে। ফাঁক পেয়ে ধ্রুব দৌড় লাগায় পেছন দিকে। সিয়ামও হুঁশ ফিরতেই ছুট দেয় পেছন পেছন, যেন দৌড়ের প্রতিযোগিতা লেগেছে। ফুচকা খেতে এসেছে অনন্যা কানিজ। আজকে ট্রিট দিচ্ছে কানিজ নিজেই। সেদিনের ঘটনার পর দুদিন পার হয়ে গেলেও আর ভার্সিটির মুখো হয়নি ওরা দুজন। ওই ঘটনা নিয়ে দুজনেই বেশ ভীত। তবে এর মাধ্যমে ধ্রুবর প্রতি অনন্যার মনের সুপ্ত অনুভূতির বেশ উন্নতি হয়েছে। ও তো শুরু থেকে ধ্রুবকে ফলো করত, সে প্রথম যখন ধ্রুব ওদের এলাকায় ভাড়া নিল তখন থেকে। অবশ্য ধ্রুব ছেলেটার পছন্দ করার মতোই। তবে সেদিনের পর থেকে আর একবারও ছেলেটার সাথে দেখা হয়নি ওর। যেহেতু ভার্সিটিতে যায় না তাই দেখাও হয়নি। তবে বাড়ির ছাদ থেকে বেশ কয়েকবার ওকে বাসা থেকে ঢুকতে ও বেরোতে দেখেছে। দূর থেকে দেখে ওকে দেখেই বারবারই মুগ্ধ হয়েছে সে। আর মনে মনে ভেবেছে পরবর্তীতে সামনে পেলে কিভাবে ধন্যবাদ জানাবে ওকে। অবশ্য এই নিয়ে কানিজের কোনো মাথা ব্যথা নেই। সেদিন ধ্রুবের উপস্থিতির কারণেই যে ওরা ইফতির হাত থেকে সহজে বাঁচতে পেরেছে সেটা নিয়ে খুব বেশি চিন্তিত নয় সে। হ্যাঁ, মানুষের মাঝে স্বাভাবিক যে কৃতজ্ঞতা বোধ আছে সেটা ওরও আছে। সেজন্য কখনো সামনাসামনি কথা বলার সুযোগ হলে ধন্যবাদ জানাবে সেটা মনে মনে ভেবে রেখেছে। কিন্তু এটা নিয়ে অনন্যার তার সাথে আরেকবার কথা বলার সুযোগ হবে। কৃতজ্ঞতা প্রকাশ করে বিনয়ী সে যে বাড়িতে নিমন্ত্রণ করার পরিকল্পনাগুলো নিয়ে যথেষ্ট বিরক্ত ও। মেয়েটা বড্ড সরল। এতটা সরলতা নিয়ে কারো প্রেমে পড়া উচিত না। অবশ্য ব্যাপারটা ওকে বুঝিয়েও লাভ নেই, বেচারি শুধু শুধু মন খারাপ করবে। তাই ধ্রুবের প্রতি কৃতজ্ঞতা থাকা সত্ত্বেও অনন্যার সামনে টিটকারি মারতে হয় ওকে, নয়তো প্রশংসা করলে ও সুযোগ পেয়ে যাবে। সারাক্ষণ ওর ওই হিমুর গুণগান করতে করতে মাথা খেয়ে ছাড়বে। তাই টিটকারি করেই ধ্রুবকে ওর মনে প্রশ্রয় না দেওয়ার ইঙ্গিত দেয়। ফুচকা খেতে খেতে সেদিনের ঘটনা নিয়েই কথা হয় ওদের। অনন্যা ওকে জিজ্ঞেস করে, তাহলে কাল ভার্সিটি যাবি তুই? তুই যাবি? মুখে ঢুকানো ফুচকা চিবোতে চিবোতে প্রশ্ন করে কানিজ। ও আরেকটা আস্ত ফুচকা মুখে পুরে দিয়ে বলে, যাবো বলেই তো বলছি। তাছাড়া দুদিন ক্লাস মিস হয়ে গেছে, সেগুলো নোটস তো কালেক্ট করতে হবে। ঠিকই বলেছিস, নোটস কালেক্ট করাও তো জরুরি। আচ্ছা তাহলে কালকেই যাই, কি বলিস? ওকে। বলেই মুচকি হাসে অনন্যা। কানিজকে হঠাৎ কেন যেন চিন্তিত লাগে, ভাবুক গলায় বলে, এই 2 দিনে ইফতির সাথে তোর দেখা হয়েছিল বাসার সামনে? না, বাসা থেকেই বেরোয়নি, দেখা হবে কি করে? আর তাছাড়া ও শালা বাড়িতেও থাকে না। আসলে ও বাড়িতে কেউই থাকে না। বেটা তো থাকেই না, বাপও থাকে না।
বাপ বেটা যেমন ডালে ডালে পালে পালে বেড়ায়, তাতে কেউ কারোর খোঁজ নেয় বলে তো মনে হয় না। দেখা না হলেই ভালো। সেদিন যেভাবে বজ্জাতি করেছিল আমি তো ভয়ই পেয়েছিলাম কি না কি করে। ভাগ্যিস ধ্রুব এসেছিল, নয়তো এতদিনই নিউজ পেপারে হেডলাইন হয়ে থাকতে হতো। খবরের কাগজে বড় বড় অক্ষরে লেখা হতো, 2 তরুণী। উফ! একটা শ্বাস নেয় অনন্যা, কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোর কিন্তু ধ্রুবকে ধন্যবাদ দেওয়া উচিত। সে যদি সেদিন ঠিক সময়ে না আসতো, কপালে দুঃখই ছিল। রাগ তো ধ্রুব, তোর ঢং দেখে মনে হচ্ছে ব্যাটা আমাদের ফাইট করে বাঁচিয়েছে। ফাইট তো দূর, তুলে নিয়ে যাবার কথা শুনে কিনা নিজে ভয় পেয়ে গেল, ধাক্কা মেরে বলে কিনা পালাও। ওভাবে দৌড়ে তো আমরাই আসতেই পারতাম, তার কি দরকার? তাহলে আগে দৌড়াসনি কেন? ওর আসা পর্যন্ত দাঁড়িয়ে কেন ছিলি? আসলেই তুই একটা অকৃতজ্ঞ। মুখ ফুলিয়ে প্রতিবাদ করে অনন্যা। কানিজ বিরক্ত গলায় বলে, হয়েছে, বাদ দে তো। বলেই অন্যদিকে তাকায়ও। কানিজ বুঝতে পারে ওর অভিমানটা, কিন্তু কিছু বলে না, সব অভিমানকে পাতা দিতে নেই। অনন্যা একা একা হেঁটে যাচ্ছে ফুটপাত ধরে। হাঁটতে হাঁটতে চোখে পড়ল রাস্তার অপর পাশে একটা খাবার দোকান, নাম হাবিব অ্যান্ড সন্স। আপাতত দৃষ্টিতে এই দোকানটার কোনো বিশেষত্ব না থাকলেও অনন্যার কাছে দোকানটার বিশেষ মর্যাদা আছে। হিমু সিরিজের বেশ কয়েকটা জায়গায় ভবঘুরে হিমুর অতি পরিচিত হাবিব ভাইয়ের দোকানের কথা বলা ছিল। সেই হাবিব ভাই সাহেব হিমুকে অসম্ভব রকমের ভালোবাসতেন। চরিত্রটি পুরোপুরি কাল্পনিক হলেও অনন্যা এই দোকানটাকে বিশেষ চোখে দেখে, কারণ ধ্রুবকেও সে প্রায় এই দোকানটায় আসতে দেখে। যেহেতু ও অনেক আগে থেকে ধ্রুবকে ফলো করে, তাই ধ্রুব সম্পর্কে মোটামুটি অনেক খবরই জানে সে। কথায় আছে, তোমার সম্পর্কে একজন গোয়েন্দা ও ততটা জানবে না যতটা জানবে সে। যে তোমার গোপনে ভালোবাসে, সে হয়তো তোমার সম্পর্কে এমন কিছু জানে, এমন কিছু মনে রাখে যা হয়তো তুমি নিজেও রাখো না। ধ্রুব সম্পর্কে অনন্যা এত কিছু জানে না, কারণ ছেলেটা বেশ অদ্ভুত আর তার চালচলনও অন্যরকম। এই পর্যন্ত যতদিন ওকে ফলো করেছে ততদিনই কোনো না কোনোভাবে ওকে হারিয়ে ফেলেছে। ছেলেটা এলোমেলো ভঙ্গিতে হাঁটে, কোথায় যায় আসলেই তার কোনো ঠিক নেই। আর ওর এই স্বভাবটাই অনন্যার বেশ পছন্দের। দোকানটার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল অনন্যা। মনে মনে এটাও আশা করছিল যেন ধ্রুবকে দোকানটায় পাওয়া যায়। ও যখন দোকানটায় প্রায় পার করে ফেলেছে, এমন সময় হঠাৎ সত্যি সত্যি ধ্রুবকে সেখান থেকে বের হতে দেখা গেল। ছেলেটার পরনে আজ গ্রে কালারের পাঞ্জাবি, সাথে কাঁধে ঝোলানো সে চিরপরিচিত মান্দাতা আমলের পাটের ব্যাগ। ধ্রুব দোকানটা থেকে বেরিয়েই আকাশের দিকে তাকালো। পরন্ত বিকেলের রোদখানের অবস্থা বুঝতে বুঝতে বা হাতটা চুলে চালিয়ে দিল। সুন্দর একটা ভঙ্গিমায় চুলগুলোকে ব্যাগ ব্রাশ করে রাস্তাটা পার হলো। অনন্যা এতক্ষণ হাঁটা থামিয়েই ওকেই পর্যবেক্ষণ করছিল। ও ঠিক কোন দিকে যাবে সেটা বোঝার জন্য সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়েছিল। যখন দেখলো ধ্রুব এদিকেই আসছে, তখন ডাক দিল, এই যে ধ্রুব সাহেব। ডাক শুনেই সোজা সামনের দিকে তাকালো ধ্রুব, যেন সে জানতো অনন্যা এদিকেই আছে। ওকে দেখে সৌজন্যতা করে মুচকি হাসলো অনন্যা। প্রতি উত্তরে তাকেও হাসতে হলো। তাই দেখে ও দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে লাগলো ধ্রুবের ওই পর্যন্ত আসার জন্য। কিন্তু সে মহাশয় এতই ধীরগতিতে হাঁটছে যে নিজের আর ধৈর্য ধারণ করতে পারলো না অনন্যা। উল্টো দিকে হেঁটে দূরত্ব কমিয়ে নিল। এক কদম ওর সামনাসামনি এসে দাঁড়ালো। মুখে কৃতজ্ঞতার হাসি ফুটিয়ে বলল, ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেদিন সঠিক সময়ে আপনি না আসলে খারাপ কিছু একটা হয়ে যেতে পারত। আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। প্রতি উত্তরে একগাল হাসলো ধ্রুব। অনন্যা আর চোখে তার সেই মুগ্ধময় হাসিটা দেখলো। ছেলেটার হাসিটা এত সুন্দর কেন, ব্যাপারটা ভেবে পায় না ও। যতবারই দেখে ততবারই মুগ্ধ হয়। ধ্রুব হাসি থামিয়ে বলল, আপনি যেমনভাবে বিষয়টা নিয়েছেন আমি মোটেই তেমন কিছু করিনি, শুধু ধাক্কা মেরে বলেছিলাম পালাও। এটা মোটেই সাহসিকতার কাজ নয়। তবুও ওই মুহূর্তে ওই পরিস্থিতি, ওই উপস্থিত বুদ্ধিটা আমাদের ছিল না। অ্যাকচুয়ালি ভয়ে কাবু হয়ে পড়েছিলাম, মাথায় কাজ করছিল না, শুধু প্রচণ্ড রাগ হচ্ছিল বদগুলোর উপর। আমাদের সমস্যা কি জানেন? কাজের সময় কাজ না করা। যখন যা দরকার আমরা তা করি না, আর ঠিক তাই বিপদে পড়ি। আমাদের মতোই আমাদের মস্তিষ্ক দরকারের সময় কাজ করা বন্ধ করে দেয়। বলে ধ্রুব আবারও হাসলো। সে হাসির দিকে তাকিয়ে অনন্যা হাসার চেষ্টা করলো, তবে অন্য একটা বিষয়ও নজরে এড়ালো না। সেটা হলো ধ্রুবের ব্যাগের ভেতর থেকে বেরিয়ে এসেছে গোল করে মোড়ানো একটা কাগজ, সম্ভবত আর্ট পেপার টাইপ কিছু। ও কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি কি আর্ট করেন? আর্টিস্ট?
প্রশ্ন শুনে ধ্রুবের ভ্রু জোড়া কুঁচকে এলো। ও দৃষ্টি অনুসরণ করে নিজের ব্যাগের দিকে এক পলক তাকালো, বলল, জি না, ওসব আর্টফার্টে আমার আগ্রহ নেই। এটা কোনো পোর্ট্রেটও নয়, সাধারণ কাগজ, একটু দরকার হয়েছিল তাই। ও আচ্ছা। অনন্যার সন্দেহ তবুও যায় না। ও বেশ স্পষ্ট করে কাগজের রোলটার ভিতর স্কেচের অংশ দেখতে পাচ্ছে। তাই ধারণা করেছে ওখানে কোনো কিছু ছবি টবি আছে। তবে ওকে নিরাশ করলো ধ্রুব। হয়তো ও চায় না কাগজটার সম্পর্কে ওকে জানাতে, বিশেষ করে কারো ছবি হতেই পারে। ফ্ল্যাটের কলিং বেল টিপে বাসার সামনে দাঁড়িয়ে আছে ধ্রুব। 5 মিনিট হলো দাঁড়িয়ে আছে, তবুও করিম চাচার পাত্তা নেই। ব্যালকনিতে এসে চাবি নামিয়ে দিলেও না, আবার দরজাও খুলছেন না। বিরক্ত হয়ে উল্টো মুখ দাঁড়িয়ে রাস্তাটা দেখতে লাগলো। তখনই নজরে পড়লো একটা ছেলেকে, যে কিনা এই মাত্র হাইওয়ে ছেড়ে গলির ভিতর ঢুকলো। ছেলেটার চালচলন বেশ দেখার মতো। পরনে সাদা রঙের একটা শার্ট, যার বুকের ওপর লেখা ডি বয়েজ, তার উপর টকটকে লাল রঙের একটা শার্ট, সাথে একটা জিন্স যেটার 2 হাঁটুর দিকটা ছেঁড়া, গলায় রুমাল পেঁচানো, চুলগুলো জেল দিয়ে স্পাইক করে রাখা। ধ্রুব খুব সূক্ষ্ম চোখে খেয়াল করলো ছেলেটার মুখে বেশ কয়েকটা কাটা দাগ, ভ্রুটা মাঝখান দিয়ে কাটা, দোকানে ছোট ছোট ইয়াররিং, হাতে একটা জ্বলন্ত সিগারেট। ছেলেটা হাঁটছে আর শীষ বাজিয়ে গান গাইছে, মাঝে মাঝে সিগারেট টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া উড়াচ্ছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।